পুরান ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে পলিথিন তৈরির কারখানা নিষিদ্ধের পরও কমেনি ব্যবহার। মাটিতে না মেশায় বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকি। অসচেতনতাকে দুষছেন উপদেষ্টা। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। বহুত আন্দোলন করছি, পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি না। সিলেটের সুপেয় পানির সংকট, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ। বিল দিয়েও কাঙ্ক্ষিত সেবা পান না বাসিন্দারা। 3 বছরেও ওয়াসা কার্যক্রম শুরু করতে না পারায় ক্ষোভ। এবং নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে হজের আগেই বিশেষ পদক্ষেপ সৌদির। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত, চালু থাকছে সিঙ্গেল এন্ট্রি। সকালের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। আইন উপদেষ্টা বলেছেন, কমিশনের প্রস্তাব আশু, মধ্য ও দীর্ঘমেয়াদী ভাগে ভাগ করা হয়েছে। নির্বাহী আদেশেই বাস্তবায়ন সম্ভব প্রস্তাবগুলো বিবেচনা করবে সরকার। আর মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশ নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ধাপের 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন। উপদেষ্টা জানান, কমিশনের প্রস্তাব আশু, মধ্যম ও দীর্ঘমেয়াদী এই 3 ভাগে ভাগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার, নাগরিক সেবায় গণশুনানি, 2টি নতুন বিভাগ, কালো টাকা সাদা করার নিয়ম বাতিল সহ নির্বাহী আদেশে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো সরকারই বাস্তবায়ন করতে পারে বলে জানান উপদেষ্টা। আশু করণীয়ের মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে, ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। তবে মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাবগুলো নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আশু করণীয়র যে লিস্ট আছে, সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে। আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো, যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য পৌঁছানোর চেষ্টা করা হবে। উপদেষ্টা বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতি সরকারের শ্রদ্ধাবোধ আছে বলেই এখনও কর্মসূচি দিতে পারছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি হচ্ছে। বিএনপির তৈরি করা জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই ছাত্রদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞার মধ্যেই বছরে উৎপাদন হচ্ছে প্রায় 12 লাখ মেট্রিক টন পলিথিন। অভিযানে কারখানা বন্ধ হলেও গোপনে আবারও চালু হচ্ছে। শক্ত অবস্থানের ঘোষণা দিয়েও সফলতা পাচ্ছে না সরকার। অসচেতনতাকে দুষছেন পরিবেশ উপদেষ্টা। বিশেষজ্ঞদের মতে, সস্তা বিকল্প ব্যবস্থা করা না গেলে আইন প্রয়োগেও মিলবে না সুফল। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। এ যেন বাতের নিচে অন্ধকার। দেখতে আবাসিক ভবন হলেও বন্ধ দরজার পেছনে পলিথিন কারখানা। পরিবেশ অধিদপ্তরের ধারাবাহিক অভিযানের পরও চলছে উৎপাদন। এই চিত্র রাজধানীর পুরান ঢাকায়। কেন পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিনের এত দৌরাত্ম্য, তার উত্তর খোঁজার চেষ্টায় সময় সংবাদ। গেল মাসে এই এলাকায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। এতে 6 জনকে গ্রেফতার রিমান্ড দেওয়া হলেও আত্মগোপনে চলে যান অনেক মালিক। বন্ধের কয়েকদিন পর ফের চালু হয় কারখানাগুলো। এতদিন তো বন্ধ ছিল, কালকে থেকে না কবে থেকে আবার করছে, সরকারের নিষেধ দিছে, বন্ধ ছিল। 5 আগস্টের পর প্রাথমিকভাবে সুপার শপ ও কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। যদিও এমন সিদ্ধান্তে নানা বিড়ম্বনার অভিযোগ ভোক্তাদের। বিকল্প ব্যাগের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। 554 টাকার বিল হয়েছে আমার, তো সেই জন্য আমার যদি 8 টাকার ব্যাগের প্রাইস দিতে হয় সেটা তো অনেক বেশি। 3টা ব্যাগ লাগতেছে, আমাদের ব্যাগের জন্য আমাদের কোনো সমস্যা নেই।
কিন্তু প্রাইসটা একটু রিজনেবলের মধ্যে হলে ভালো হয়। আমাদের থেকে যে ব্যাগটা পারচেস করতে হচ্ছে, ওনারা টাকা দিয়ে পারচেস করছেন, সেটা নিয়ে আসলেও আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওনাদেরকে ডিসকাউন্ট করে দিব। 2002 সালে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের পর পলিথিনের নাম রাজস্বের খাতা থেকে মুছে গেলেও প্রতি বছরই চলছে কোটি কোটি টাকার এই বাণিজ্য। নিষেধাজ্ঞা অভিযানের পরও সবই চলছে আগের মতো। এজন্য জনসাধারণের অভ্যাসকেই দায়ী করছেন পরিবেশ উপদেষ্টা। বাসায় নিশ্চয়ই একটা ছালার ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা কাপড়ের ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা পাটের ব্যাগ থাকবে, তাহলে বিকল্প নেই বলেন কেন? বিকল্প নেই বলে যেটা ব্যবহার করছেন ওইটা আপনাকে কি অসুস্থতা দিচ্ছে জানেন? এখন বলছে মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে পলিথিন, মাইক্রোপ্লাস্টিক, এবং এইটা মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে। এরপরেও যদি বলেন যে পরিবেশ অধিদপ্তর কেন পারছে না, তাহলে আগে আপনি জিজ্ঞেস করেন নিজেকে যে সমাজ হিসাবে আমরা কেন পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে পারছি না। বিশেষজ্ঞ বলছেন ভর্তুকি দিয়ে হলেও সহজ বিকল্পের পথে না হাঁটলে এই বিষাক্ত পণ্য গিলে খাবে দেশের নদী, মাঠ, প্রাণ, প্রকৃতি। একই সাথে পলিথিনের উৎস থেকে পলিথিন বন্ধ করতে হবে, একই সাথে মানুষের প্রয়োজন মেটানোর জন্য সহজলভ্য একটি বস্তু, দ্রব্য বা ব্যাগ মানুষের যোগান দিতে হবে। যদি পাশাপাশি দুটো কাজ করা যায় তাহলে পলিথিন নিয়ন্ত্রণ হবে। পরিবেশ বাঁচাও আন্দোলনের গবেষণা বলছে বছরে 12 লাখ মেট্রিক টনের বেশি প্লাস্টিক পলিথিন উৎপাদন হচ্ছে। এর মধ্যে দিনে 73,000 টন পলিথিন বর্জ্য ফেলা হয় পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে। না আছে অধিদপ্তরের ছাড়পত্র, না আছে সচেতনতা কিংবা সরকারের কঠোরতা। পলিথিন গিলে খাচ্ছে প্রকৃতি। জাতিসংঘ বলছে 2050 সালের মধ্যে নদী ও সমুদ্রে পলিথিনের পরিমাণ হবে মাছের চেয়েও বেশি। অথচ এর নির্মূলে কার্যকরী কোনো উপায় এখনও জানা নেই দায়িত্বশীলদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। একই চিত্র গোটা দক্ষিণাঞ্চলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। হাটবাজার, শপিং মল, রেস্তোরাঁয় পলিথিনের হরহামেশা ব্যবহার হচ্ছে। পরে আবর্জনা হিসেবে ফেলা হচ্ছে রাস্তাঘাট কিংবা খোলা জায়গায়। বরিশাল মহানগরীতে প্রতিদিন 2 থেকে 250 টন বর্জ্যের 1/3 পলিথিন বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। গবেষকরা বলছেন মাটিতে ফেলা পলিথিন ধ্বংস হয় না, খাদ্য হিসেবে যায় মানুষের পেটে। অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে খাবার ঝুলছে পলিথিনে। হাটবাজার, শপিং মল, রেস্তোরাঁ সব জায়গাতে অবাধ ব্যবহারের। প্রয়োজন শেষে ফেলে দেয়া হচ্ছে খোলা জায়গায় কিংবা জলাশয়ে। ব্যবহৃত পলিথিন পানিতে ভাসতে ভাসতে যাচ্ছে এক জায়গা থেকে অন্য। কর্মীরা কখনো কখনো তা তুলে খাল পাড়ি স্তূপের পর স্তূপ করে রাখছেন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন 200 থেকে 250 টন বর্জ্য অপসারণ করা হয়, যার 1/3 পলিথিন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরও উদ্বেগ পলিথিন নিয়ে। আমরা যত অভিযান চালাই প্রত্যেকটা অভিযানে পলিথিনের পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি। এই পলিথিনগুলোকে কোনো রিউজ বা কোনোভাবে রিসাইকেলের কোনো উদ্যোগ নেই বললেই চলে। আমাদের সকলেরই উচিত এই পলিথিনের ব্যবহার কমানো। পলিথিন লাগে আমার 8 আনা, আপনি যদি একটা ব্যাগ দেন যার দাম 30 টাকা, তাহলে তো মানুষ ব্যবহার করবে না। তাহলে আপনাকে ওই মানুষের জন্য ব্যবহার বান্ধব জিনিসপত্র দিতে হবে। গবেষকরা বলছেন এসব পলিথিন মাটিতে পচে না, ধ্বংসও হয় না, কৃষি জমিতে ফলন কমায়, এমনকি প্রক্রিয়াজাত হয়ে মানুষের শরীরের ভেতরে গিয়ে আক্রান্ত করে নানা রোগে। এটা যখন ডিগ্রেড হয়ে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকে পরিণত হয়, এই ন্যানোপ্লাস্টিকটা আমাদের খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের শরীরে আসে এবং আমাদের শরীরে আসলে আমাদের কিডনি, হার্টে এটা সরাসরি এফেক্ট করে। সময়ের প্রেক্ষিতে পলিথিনটা করে আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখন মাটিতে বিষক্রিয়া তৈরি করে এবং বেশ কিছু উপাদানের সাথে রিয়্যাক্ট করে ফসলের জন্য এটা যেটা বিষাক্ত এভাবে একটা উপাদানে পরিণত হয়। বিভিন্ন সময়ে অভিযানেও ঠেকানো যাচ্ছে না পলিথিনের ব্যবহার। এ কারণে জনসচেতনতায় জোর দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। পলিথিন খুচরা বাজারে যেমন আসতেছে, তেমনি গোডাউনে এবং যেখানে পলিথিন উৎপন্ন হচ্ছে সেই জায়গায় এই বর্তমানে উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমরা সেগুলোতে এনফোর্সমেন্ট করছি। বরিশালে ব্যবহারকৃত পলিথিনের অধিকাংশই রাজধানী ঢাকা থেকে আসে। গবেষকদের তথ্য মতে একটি পলিথিন মাটিতে মিশে যেতে লাগে 200 থেকে 400 বছর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সিলেটে প্রতিষ্ঠার প্রায় 3 বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি ওয়াসা। নগর জুড়ে সুপেয় পানির সংকট। বাসিন্দারা বলছেন পানির বিল নেওয়া হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে শিগগিরই ওয়াসার কার্যক্রম শুরু করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট।
সিলেট নগরীতে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। দিনের পর দিন ভোগান্তি পোয়াচ্ছেন নগরবাসী। তাদের দীর্ঘদিনের দাবি ঘরে ঘরে সার্বক্ষণিক পানি সরবরাহ। সংকট সমাধানে ২০২২ সালের মার্চে সিলেট মহানগরের প্রতিষ্ঠা করা হয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা। তবে প্রায় ৩ বছরেও শুরু হয়নি প্রতিষ্ঠানটির কার্যক্রম। ২০২২ সালের ৫ জুন থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৪ ধাপে ১১ সদস্য বিশিষ্ট বোর্ড গঠিত করা হলেও এখনও একটি সভা হয়নি। চেয়ারম্যান নিয়োগ করা হলেও নেই দৃশ্যমান কর্মতৎপরতা। এখনও স্থাপিত হয়নি কার্যালয়, নিয়োগ করা হয়নি জনবল। এতে ক্ষুব্ধ নগরবাসী। এই পানির সমাধান লইয়া আমরা বহুত হাঙ্গামা, বহুত আন্দোলন করছি। পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতাম পারি না। তারা করব কইয়া সরকার একের পরে আর যার কিন্তু আমরা একটা তার হন না। ২০০-২৫০ ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। এর মধ্যে কিছু কিছু পানি যে মিলে তাও আর্সেনিক, এরপরে আয়রন। ওয়াসার কার্যক্রম দ্রুত শুরুর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান খুদ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। এ নিয়ে বিভিন্ন সময়ে প্রশাসনিক গড়িমসির অভিযোগ করে শিগগিরই কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান সিটির প্রধান প্রকৌশলী। এটা কিন্তু ইচ্ছে করলে কিন্তু ১ বছর বা ২ বছর করে ফেলা যাবে না, কারণ এখানে আমরা সরকারের কাছে কিন্তু অনেক আগেই আমরা একটা চেঙ্গারখালে একটা ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য আমরা প্রকল্প সাবমিট করা আছে, অনুমোদন দিয়ে এটা ইমিডিয়েট শুরু করা দরকার। সাংগঠনিক কাঠামোর প্রস্তাবটা তৈরি করে আমি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, কিন্তু এই প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন আসলে কোনো সভা আহ্বান করা হয়নি এবং এই জনবল সংকটের কারণে আসলে আমরা সার্ভিসটা সঠিকভাবে দিতে পারতেছি না। ২০২১ সালের ৩১শে আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের পরিধি সম্প্রসারণ করে ২৭টি থেকে ৪২টি ওয়ার্ডে উন্নীত করা হয়। পুরনো ২৭টি ওয়ার্ডের ২৪টিতে সিটি কর্পোরেশন পানি সরবরাহ করছে। বর্ধিত ১৫টি ওয়ার্ডে এখনও পানির সঞ্চালন লাইন স্থাপন করা হয়নি। নগরীতে সুপেয় পানির চাহিদা ১২ কোটি লিটার থাকলেও সংকট রয়েছে প্রায় ৭ কোটি লিটার পানির। এই সংকট নিরসনে দ্রুত সিলেট ওয়াসার কার্যক্রম চালুর দাবি নগরবাসীর। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ময়মনসিংহ অঞ্চলে নদ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে ভাঙছে তীর, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের বসতভিটা ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ সব দেখেও নীরব প্রশাসন, এমনকি অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। উবাইদুল হকের রিপোর্ট। বালু উত্তোলনের এই কর্মযজ্ঞ ময়মনসিংহের কিসমত এলাকায়, তবে সবই হচ্ছে অবৈধভাবে ড্রেজার দিয়ে। ব্রহ্মপুত্র নদে দিনের বেলায় প্রকাশ্যে ড্রেজার বসিয়ে এভাবেই উত্তোলন করা হচ্ছে বালু। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এভাবে বালু উত্তোলনের মহোৎসব চললেও নীরব প্রশাসন। নগরীর পুলিশ লাইন থেকে ঘুন্টি কিসমত হয়ে সদরের তারাগাই, কল্যাণপুর, বেগুনবাড়ি ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদে শতাধিক ড্রেজার বসিয়ে তোলা হচ্ছে বালু। আবার রাস্তার পাশেই বালু রেখে চলছে বেচাকেনা, আর এই সবই চলছে প্রশাসনের নাকের ডগায়। বালু কাটতে নিয়ে আমগর বাড়িঘর সব গাঙ্গ পরে যেতেছে। ও সুগ্রস্ত ফোলা মানে ছাড়তেছে না তোলার জন্য, এক নম্বর হচ্ছে এইটা। স্কুল কলেজের মানুষ যাইতে পালা সেই দিক দিয়ে ঘুরে যায়। বালু ড্রেজার দিয়ে ধান খেতে পানি দেয়। হ্যাঁ, যদি পানি না দিতাম এই ধান খেত ২-৩০০ একর এই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাবে। একই চিত্র ময়মনসিংহ বিভাগের অন্য জেলাগুলোতেও। অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত হচ্ছে শেরপুর ও জামালপুরের সবকটি নদী। লাল মোটা বালুর চাহিদা থাকায় রাতের আধারে তোলা এসব বালু চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নদীটা ক্ষতির মুখে হয়ে পড়তেছে এই বালু তোলার কারণে। প্রতি রাতেই তো এখান থেকে মোটামুটি ১-২০০ টাক বালু আর কি উত্তোলন হয়। অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ব্রিজের তল থেকে আমাদের ব্রিজ হুমকির মুখে পড়ে গেছে। প্রশাসন যদি শক্তিশালীভাবে ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। যদিও প্রশাসনের দাবি, অবৈধ ড্রেজার জব্দ সহ বালু উত্তোলনকারীদের ধরতে নিয়মিত চলছে অভিযান। ২৫০ একর ভূমির উপর আমাদের বৈধ বালু মহল পরিচালিত হচ্ছে। এর বাইরেও যদি কেউ অবৈধভাবে বালু তোলে, আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করি। ইতিমধ্যে অনেকগুলো জায়গায় আমরা ওই ড্রেজারগুলো, অবৈধ ড্রেজারগুলো আমরা জব্দ করেছি। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজন সহযোগিতা কামনা করি। প্রশাসনের তথ্য মতে গত এক মাসে অবৈধ বালু উত্তোলনের কারণে ময়মনসিংহে ৩ লাখ, জামালপুরে ৫ লাখ টাকা ও শেরপুরে ১৪ জনকে সাজাসহ ৮,৭৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দখল দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের সোনাই নদী। বর্জ্য ফেলার কারণে নদীটি এখন মরা খালে পরিণত হয়েছে। দখলমুক্ত করে নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট।
একসময়ের স্রোতস্বিনী ও খরস্রোতা সোনাই নদী এখন ময়লা আবর্জনার ভাগাড়। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে জলাধার দ্বীপ। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে মাটি ভরাট, আবর্জনা ফেলা ও শিল্প কারখানার দূষণে নদীটি সংকুচিত হয়ে মরা খালে পরিণত হয়েছে। নদীর পাড়ে দোকানপাট নির্মাণ হয়েছে, গড়ে উঠেছে বহুতল বাণিজ্যিক ভবনও। দখল ও দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা। নদীর পাড়ে যে ময়লাগুলা আবর্জনা ফেলা হয়, এগুলা বাজার থেকে ফেলা হয়। ময়লা আবর্জনা ফেলে নদীগুলা ভরাট করে ফেলছে, যে কারণে আর নদী আমরা প্রাচীন যুগের নদীগুলো আর ফিরে পাচ্ছি না। সরকারের কাছে অনুমতি করে জানাই, এটা আপনার কাছে সবার কাছে অনুমতি জানাই, ময়লা না যেমন টানে নিয়ে ফেলায়। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটি সচল করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যারা এখন বর্তমানে আবার অবৈধ স্থাপনা গড়েছে তাদের আমরা লিস্ট আমরা করতেছি, তো আমরা অতি শীঘ্রই এটা প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ে উৎপত্তি সোনাই নদীটি মেঘনা নদীতে মিলিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 50 কিলোমিটার। সময় সংবাদ, হবিগঞ্জ। আমন মৌসুমে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার কৃষকরা। পানিতে তলিয়ে নষ্ট হয় ফসলি জমি, সবজির ক্ষেত। ক্ষতি পুষিয়ে নিতে এবার বোরো আবাদ ঘিরে স্বপ্ন বুনছেন চাষিরা। তবে সারের বাড়তি দাম আর শ্রমিকের অতিরিক্ত মজুরি দুশ্চিন্তায় ফেলেছে তাদের। তবে প্রণোদনা সহ মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। হোসেন আলীর তোলা ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়ার জয়পুর গ্রামের কৃষক খুরশেদ আলী কয়েক মাস আগের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তার আমন ধানের পুরো ফসল। এবার বোরো মৌসুমে সেই ক্ষতি পুষিয়ে নিতে বোরো আবাদ করছেন তিনি। বোরোটায় আমরা রইল একটা স্বপ্ন, দুধ এটা আমরা ঠিক মতন ফল টল ফলাইয়া নিতে পারি, তো হইলে আমরা ফুল আনলে আমরা চলতে ফেলতে পারবো। শুধু খুরশেদ আলী নয়, বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়া জেলার হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার কৃষকরা নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে সংগ্রাম করছেন। তবে কৃষি উপকরণের দাম বৃদ্ধি ও শ্রমিকের অতিরিক্ত মজুরি বাড়ায় দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে। অনেকে খরচ বাঁচাতে জোটবদ্ধ হয়ে প্রস্তুত করে দিচ্ছেন একে অপরের জমি। একজনের জমি আরেকজনের লাগাইতেছি, আরেকজনের জমি আরেকজন লাগাইতেছি, কারণ আমাদের কাছে তো এই টাকা পয়সা নাই। সারাসিন 1000 টাকা বস্তা, মনে হয়েছে এটা 1500 টাকা বস্তা। সব কিছুর দামই বাড়তি। সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। এখন বড় করতেছি, এটাও ঋণ দেনার উপরে করতেছি। তবে কৃষি বিভাগের দাবি, বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সাধ্য মতো কৃষকদের প্রণোদনা সহ মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেয়া হচ্ছে। 60,000 কৃষককে আমরা বড় প্রণোদনা দিয়েছি। এক্ষেত্রে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত যে সমস্ত উপজেলাগুলো ছিল তাদেরকে একটু প্রাধান্য দিয়ে আমরা এই কার্যক্রমটা বাস্তবায়ন করছি। জেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা 2,63,730 হেক্টর জমি। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় সার কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ এবং কৃষি প্রণোদনা বাড়ানোর দাবি ক্ষতিগ্রস্ত এইসব কৃষকদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সকাল 9টায়। 2024-25 শিক্ষাবর্ষে আসন সংখ্যা 1816টি। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জানেন যে আজ রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু 9টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা। শিক্ষার্থীরা কিন্তু দুই পাশে লাইন ধরে আছেন, তারা কিন্তু অলরেডি হলে প্রবেশ করছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কাকডাকা বুথ থেকেই শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করেছি। আমরা যতটুকু জানি যে মূলত আজকে ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূলত 1818 জন শিক্ষার্থীর আসনের বিপরীতে ছাত্র শিক্ষার্থী রয়েছে 908 জন এবং ছাত্রী শিক্ষার্থী রয়েছে 908 জন। এই 918 জন শিক্ষার্থী এইবার পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদেরকে আসন বিন্যাসে অংশ দেওয়ার অনুমতি দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপনারা দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা তো রয়েছেন, পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা আমরা রয়েছি মূলত গণিত অনুষদে। সেইখানে আমরা যে শিক্ষার্থীদেরকে দেখছি যে তারা দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার প্রহর মাত্র শেষ হলো।
তাদেরকে কিন্তু আপনার গণিত ও পরিসংখ্যান বিভাগের যে হল রয়েছে সেখানে কিন্তু তাদের মূলত ভর্তির জন্য পরীক্ষা অংশ নিতে কিন্তু তাদেরকে প্রবেশ করতে বলা হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা ভিতরে প্রবেশ করছে। কিছুক্ষণের মধ্যে হয়তোবা পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত 4টি বিভাগে বিভিন্ন অনুষদে আপনার 27 তারিখ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি এবং যে জিনিসটি বলতে যাচ্ছিলাম যে সেই ঘটনাটি হচ্ছে যে মূলত প্রতিদিন 4টি সেশনে পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে আমরা জানতে পেরেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দেখছেন সকালের সময়। পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ নিল সৌদি আরব। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটির সরকার। 1 ফেব্রুয়ারিতে কার্যকর করা ভিসা নীতির অধীনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই দেশগুলোর জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। গেল বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার হজের আগেই বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজের মৌসুমে অনুমোদনহীন হজ যাত্রীর ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে বাংলাদেশ সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের 14টি দেশের নাগরিকদের 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসা বা একাধিকবার প্রবেশের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এই 14টি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ 30 দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ ও ওমরা ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি সরকার। হজের কার্যক্রম শেষ হলে এই সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলেও মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। অনেক লোক এই বছরের মাল্টি ভিসা করে এখানে অনেকে কাজ করছে বা অনেক লোক এখানে আসছে। তো এই জিনিসগুলো আসলে বিবেচনা করে সরকার এবং তাছাড়া সামনে হজ আপনার হজের কারণেও হয়তোবা তারা এই মাল্টি ভিসা বন্ধ রেখেছে। আশা করি হজের পরে এটা একটা সুবিধা হবে বলে আমরা মনে করছি। হজের ভিসা ওমরা ভিসা চালু আছে। ভিজিট ভিসা যেগুলো 1 বছরে ছিল আবার হয়তো বন্ধ আছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ বড় হজের পরে মনে হয় এগুলো ইনশাল্লাহ চালু হবে। মূলত একাধিক প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর 2024 সালে হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে প্রায় 1200 হজযাত্রী মারা যান। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ বছরে পবিত্র হজের আগেই কর্তৃপক্ষ নতুন ভিসা নীতির কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ট্রাম্পের আগ্রহে নতুন গতি পেয়েছে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলন। স্বাধীনতার বিষয়ে ডেনমার্কের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় তাদের অবস্থান শক্তিশালী করবে বলে জানিয়েছে প্রধান স্বাধীনতাপন্থী দল নালেরাক। আগামী 11 মার্চের সাধারণ নির্বাচনে গ্রিনল্যান্ডের স্বাধীনতা ইস্যুটি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে আগামী 11 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এবারের নির্বাচনে ডেনমার্ক থেকে দ্বীপটির স্বাধীনতা প্রাপ্তির বিষয়টি প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্বের কারণে ডেনমার্কের উচিত দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়া। ট্রাম্পের এমন বক্তব্যে নতুন করে গতি পেয়েছে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলন ইস্যুটি। ডেনমার্কের সঙ্গে আলোচনায় বসে নিজেদের অবস্থান তুলে ধরার কথা জানায় দ্বীপটির প্রধান স্বাধীনতাপন্থী দল নালেরাক। নালেরাক দলের প্রার্থী জুনো বার্থেলসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 2009 সালের একটি আইনের ধারা কার্যকর করার জন্য প্রচারণা চালাচ্ছে দলটি। এই আইনে গ্রিনল্যান্ডের সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে আলোচনার অধিকার রয়েছে। একবার এই ধারা কার্যকর হলে ডেনমার্কের সঙ্গে আলোচনা শুরু করবে গ্রিনল্যান্ড। দ্বীপটি স্বাধীন রাষ্ট্র হলে নালেরাক যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা করবে বলেও জানান তিনি।
বর্তমানে গ্রিনল্যান্ডের ৩১ আসনের মধ্যে ৫টি আসন রয়েছে নালেরাকের। তারা কোপেনহেগেনের সঙ্গে আলোচনা শেষ করে আগামী ৪ বছরের মধ্যে একটি গণভোটের আয়োজন করতে চায়। তবে ট্রাম্পের মন্তব্যে কোপেনহেগেনের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। দেশটির প্রশাসন স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষার বিষয়ে অবহেলা করেছে। এরই পরিপ্রেক্ষিতে গেল সপ্তাহে ডেনমার্কের আইন প্রণেতারা গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়াতে প্রায় $2 বিলিয়ন বরাদ্দ দিতে রাজি হন। গ্রিনল্যান্ড 1953 সাল পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। 1979 সালে এর পার্লামেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে স্বায়ত্তশাসন লাভ করে দ্বীপটি। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। বিপিএল প্রসঙ্গ। বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরই ট্রফি নিয়ে কীর্তনখোলা পাড়ে যাচ্ছে ফরচুন বরিশাল। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে শিরোপা যাবে বরিশাল। সেখানে বেলস পার্কে সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসবে মাতবেন তামিম, মুশফিক, রিশাদরা। এছাড়া আয়োজন করা হবে বিশেষ ফটো সেশনের। বিপিএলের গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা বরিশাল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। তবে নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি, জানিয়ে আক্ষেপ ছিল দলটির সমর্থকদের মাঝে। তবে রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের সেই আক্ষেপ মেটাতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরো টুর্নামেন্ট জুড়েই মাঠে বসে ক্রিকেটারদের সাহস ও শক্তি জুগিয়েছেন বরিশালের সমর্থকরা। তাই তো 11তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরেই শুধুমাত্র ভক্তদের জন্য ট্রফি নিয়ে কীর্তনখোলার পারে যাচ্ছে ফরচুন বরিশাল। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে শিরোপা উড়ে যাবে বরিশালে। শুধু এই আসরের শিরোপা নয়, গত আসরের শিরোপাও নিজেদের সঙ্গে নিবে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা। সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসব করবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, নাজমুল হোসেন শান্ত সহ বরিশালের বাকি ক্রিকেটাররা। বরিশালের বেলস পার্কে শিরোপা উদযাপন অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টা থেকে। এর আগেই সেখানে পৌঁছাবেন ক্রিকেটাররা, যেখানে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তামিম, মুশফিক, শান্তরা। করা হবে বিশেষ ফটো সেশনও। এছাড়া সমর্থকদের জন্য কনসার্ট আয়োজনের পরিকল্পনাও করছে ফরচুন বরিশাল। সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদের এই উৎসব চলবে বিকেল 5টা পর্যন্ত। এরপর আবারও ঢাকায় ফিরবেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই ছিল সকালের সময়ে। সঙ্গেই থাকুন সময়।